তো বেসমাবেশ যেহেতু একটা হট টপিক, এখান থেকে যেহেতু প্রশ্ন আসে, কিন্তু প্রতি বছরই বেআইনি সমাবেশ থেকে প্রশ্ন আসে। অ্যাটলিস্ট দেখবেন বিগত সালের প্রশ্নগুলো হাতিয়ে বা চেক করে দেখবেন, যাচাই করে দেখবেন। আসলে ভিডিও কলে থাকলে না নেটের সমস্যা আটকে যায়, তাহলে আমি অডিও কলে চলে যাই, নাহলে নেট সমস্যা করে। তাহলে বলছিলাম যে আপনার বেআইনি সমাবেশ কাকে বলে, অন্তত এই ধরনের প্রশ্নও চলে আসে। তখন কিন্তু দণ্ডবিধি আইনের 141 ধারাতে যে 5টা ক্লোজ আছে, ওই 5টা ক্লোজ দিয়ে উত্তর দিতে হয়। তাহলে বেআইনি সমাবেশ কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসে। বেআইনি সমাবেশ থেকে পেজ দিয়েও প্রশ্ন আসে, ওই যে 149 ধারা সদস্য এখান থেকে আসে। আবার যদি বেআইনি থেকে পেজ দিয়ে প্রশ্ন আসে, তাহলে এগুলো অনেকেই পারবে না। তার মানে ক্লাসে বেআইনি সমাবেশে কোনো পেজ দিয়ে যদি প্রশ্ন আসে, এটার উত্তর আপনি কীভাবে পারবেন এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব। এবং এইখান থেকে যদি প্রশ্ন আসে, অধিকাংশ স্টুডেন্ট পারবে না, হাতে গোনা 20-30 জন পারবে। এদের মধ্যে আমি চাই আপনি একজন হন। তাহলে বেআইনি সমাবেশ থেকে যদি পেজ দিয়ে প্রশ্ন আসে, যাতে আপনি পারেন এই 141, 142, 143, 144, 145 এই ধারাগুলো আমরা ভালোভাবে পড়ব। 150, 151, 152, এরপরে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আছে 153, 154, 155, এগুলো আমরা ভালোভাবে পড়ব। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা পড়ছিলাম বেআইনি সমাবেশ অথবা সমাবেশ বা শোভাযাত্রা। একটা হচ্ছে বৈধ সমাবেশ, আরেকটা হচ্ছে অবৈধ সমাবেশ। যেটা বৈধ সমাবেশ সেটাকে সমাবেশ বা শোভাযাত্রা বলা যায়, আর যেটা অবৈধ সমাবেশ সেটাকে বেআইনি সমাবেশ বলা যায়। তাহলে আমরা একটা 134 ধারাতে পড়ছিলাম, সমাবেশ নিষিদ্ধ করতে পারে কে? পুলিশ সুপার, সার্কেল অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার, ম্যাজিস্ট্রেট। কে হবে উত্তর? উত্তর কে হবে বলেন তো? আচ্ছা, আমাদের সময় যেহেতু কম, ম্যাজিস্ট্রেট। গুড, একটু সাথে সাথে উত্তর দিবেন। এই যে এটা এবার কিন্তু পেরে গেলেন। তো আমরা এটা পড়লাম। আর এই ম্যাজিস্ট্রেট যে সেটা নিষিদ্ধ করবে, পুলিশের কোন পদের অফিসার এর জন্য আবেদন করবে? কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর। কোন পদের অফিসার আবেদন করবে? ইন্সপেক্টর, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, পুলিশের ইন্সপেক্টর আবেদন করবে, যাতে করে 144 ধারা জারি করা হয়। তাহলে এই হলো 134 ধারা, এটা থেকে এমসিকিউ আসতে পারে। 134-এর পরে আমরা চলে যাব 141 ধারা। 141 ধারাতে বলতেছে, অনেকের মনে হয় পুলিশ আইন পড়া হয়েছে না। এটা ছোট আইন আছে, নিজে নিজে পড়ে নেবেন, পরীক্ষার আগে আমরা কভার করতে পারবো না। হ্যাঁ, আমি পড়াবো যদি সময় পাই। 46টা ধারা মুখস্থ আছে স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমরা 141 ধারা পড়বো এখন। 141, 142, 143, 144 এই 4টা ধারাই হচ্ছে পুলিশ আইন নিয়ে। এই 4টা ধারাই হয়েছে পুলিশ আইন নিয়ে। যাদের পুলিশ আইন পড়া নাই, আমি ওই পুলিশ আইনের রিলেটেড ধারাগুলো এখন পড়ায় দেব, সেগুলো একসাথে মিলাই নেবেন। আর যে পারে তার জন্য তো আরও সহজ। গুড, ভেরি গুড। আমরা 141 ধারা যাই। বলতেছে পুলিশ আইনের 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ। তার মানে পুলিশ আইনের 31 ধারা যদি লঙ্ঘন করে অথবা 32 ধারা অনুযায়ী যদি কেউ অভিযুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, এই কথাটা বলা আছে পিআরবি 141 বিধিতে। এই কথাটা বলা আছে পিআরবি 141 বিধিতে। তো 141 বিধিতে কি বলা আছে? বলা আছে সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত পুলিশ অফিসার। আগে একটু বুঝি পুলিশ আইনের 31 ধারায় কি বলছে। পুলিশ আইনের 31 ধারার শিরোনামটা হচ্ছে জনসমাগম স্থলে পুলিশের কি হবে বলেন তো? জনসমাগম স্থলে পুলিশের শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দানের ক্ষমতা। শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দানের ক্ষমতা মানে তারা ওই যে নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দিবে, যে আপনারা এটা করবেন ওইটা করবেন না, এই ধরনের নির্দেশ দিবে আর কি। তো এটা বলা হচ্ছে 31 ধারাতে। আর 32 ধারাতে কি বলা হচ্ছে? ওই 31 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে, তারপরে 30-এর 1 ধারা অনুযায়ী নিয়ন্ত্রণের জন্য পুলিশ সুপার যে নির্দেশ দিল, ওই নির্দেশের বিধান যদি কেউ লঙ্ঘন করে, 30-এর 3 ধারা অনুসারে যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেই লাইসেন্সের শর্ত যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তারা অভিযুক্ত হবে 32 ধারা মোতাবেক। তাহলে 31-এর বিধান লঙ্ঘন এবং 32 ধারায় যদি কেউ অভিযুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
পিআরবি 141 বিধি মোতাবেক। এবার আমরা পড়ি 141 বিধিতে কি বলছে। বলা হচ্ছে সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত পুলিশ অফিসার। তার মানে আপনারা যে যারা থানায় চাকরি করছেন অনেক সময় দেখবেন সভা বা সমাবেশ বা শোভাযাত্রা হইলে রাস্তায় কিন্তু পুলিশ দাঁড়ায় থাকে যাতে করে শান্তিপূর্ণভাবে সমাবেশটা হয়। তো এই যে সমাবেশটা হচ্ছে রাস্তায়, তারা মিছিল দিচ্ছে, তারা হচ্ছে শোভাযাত্রা করতেছে, পুলিশ কিন্তু ঘটনাস্থলেই থাকে। তো এবার দেখা গেল যে তারা এই সমাবেশ করতে করতে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে, তখন পুলিশ বলতে পারে যে আপনারা এটা করবেন না, এটা ক্ষতিকর, এটা এই রাস্তাঘাটে চলাফেরা যে যারা করতেছে জনসাধারণ তাদের বিপদ হতে পারে, তাদের বিরক্তি হতে পারে, তাদের অসুবিধা হতে পারে, এই ধরনের কাজ আপনারা করবেন না, আপনারা এই এরিয়ার বাইরে আর যাবেন না। তখন দেখা গেল এই যে নির্দেশটা দিল, এই ক্ষমতাটা পাইল পুলিশ আইনের 31 ধারা মোতাবেক। পুলিশ আইনের 31 ধারা মোতাবেক পুলিশ এই আদেশের ক্ষমতা পাইল। এবার এই আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে পুলিশ আইনের 32 ধারা মোতাবেক সে অভিযুক্ত হবে। কিন্তু পুলিশ আইনের 32 ধারার অপরাধটা হচ্ছে আমলের অযোগ্য, আমলযোগ্য না। এই অপরাধ করলেও তাকে গ্রেফতার করা যাবে না, তার নাম ঠিকানা টুকে রাখতে হবে। এই কাহিনী আমরা সামনে পাবো। এখন আপাতত 141 ধারাতে কি বলছে সেটা বুঝি। আসলে ওই যে গল্প বলা শুরু করলে সামনে ফরওয়ার্ড হইতে মন চাই শুধু। তা আবার পরি 141 ধারাটা, সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত পুলিশ অফিসার। তাহলে ওই শোভাযাত্রায় বা সমাবেশে যে অফিসার উপস্থিত আছে, উপস্থিত পুলিশ অফিসার 1861 সালের পুলিশ আইনের 31 ধারা অনুসারে নির্দেশ প্রদান করবেন অথবা 30-এর 1 ধারা অনুসারে প্রদত্ত নির্দেশ লঙ্ঘনকারীদের নাম ঠিকানা নোট করবেন। তাহলে যেহেতু এরা আমলের অযোগ্য অপরাধ করেছে, মানে আমলযোগ্য অপরাধ করে নাই, সেই কারণে তাদের নাম ঠিকানা টুকে রাখবে, তাদের নাম ঠিকানা টুকে রাখবে, কিন্তু তাদের গ্রেপ্তার করা যাবে না। তাহলে আমরা 141 ধারায় কী শিখলাম? আপনি একটু মিউট করে রাখেন ভাই, আপনি একটু মিউট করেন। তাহলে আমি বলি যে 141 ধারায় আমরা কী শিখলাম? ফরহাদ আপনি একটু মিউট করেন। আমরা 141 ধারায় কী শিখলাম? বলা হচ্ছে সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত পুলিশ অফিসার যদি কোনো নির্দেশ দেয় আর এই নির্দেশ যদি অমান্য করে অথবা 30-এর 1 ধারা অনুসারে প্রদত্ত নির্দেশ যদি লঙ্ঘন করে, তাহলে যারা লঙ্ঘন করেছে তাদের নাম ঠিকানা নোট করতে হবে, তাদের নাম ঠিকানা টুকে রাখতে হবে, তাদের নাম ঠিকানা লিখে রাখতে হবে। এই হলো 141 ধারার একটা অংশ, মানে ক। খতে যাই, বলা হচ্ছে পুলিশ আইনের 32 ধারার অধীনে কৃত অপরাধ আমলের অযোগ্য, তাই নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে না। তার মানে পুলিশ আইনের 32 ধারার অধীনে যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো হচ্ছে আমলের অযোগ্য, এই অপরাধগুলোর কারণে কেউ গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু ওই সেম জায়গাতে যে একটু আগে যে গল্পটা বললাম, যারা সমাবেশ করতেছে রাস্তায়, এখানে পুলিশও দাঁড়ানো আছে, তারাও সমাবেশ করতেছে, শান্তিপূর্ণ সমাবেশ। যখনই শান্তি থেকে সেটা অশান্তিতে চলে যাবে তখনই পুলিশ নির্দেশ দিবে যে আপনারা এটা করবেন না, পুলিশ যে কোনো একটা নির্দেশ দিবে। তো এই নির্দেশটা যদি অমান্য করে, যারা অমান্য করবে তাদের নাম ঠিকানা টুকে রাখবে। যেহেতু এটা আমলের অযোগ্য অপরাধ, তাই গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু 141 ধারাতে বলতেছে কিছু কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টে যদি মিলে যায় তাহলে 32 ধারাতে অভিযুক্ত হইলে তাকে গ্রেপ্তার করা যাবে। আইনে বলতেছে 32 ধারার অপরাধটা আমলের অযোগ্য, তাই গ্রেপ্তার করা যাবে না। কিন্তু পিআরবি 141 বিধিতে বলতেছে যদি কিছু কিছু ঘটনা মিলে যায়, যেটা 32 ধারার অপরাধ ঠিক আছে, কিন্তু অন্য কোনোভাবে যদি সেটা গ্রেপ্তার করার মতো হয় তাহলে গ্রেপ্তার করা যাবে, এই কথাটা বলা হচ্ছে। তাহলে কখন কখন গ্রেপ্তার করা যাবে আপনি পড়ি। আমি আবার একটু ঘটনাটা খুলে, এখানে আমি পড়ছি তার নাম ঠিকানা টুকে রাখবে, কারণ গ্রেপ্তার করতে পারতেছে না, যখন নাম ঠিকানা টুকে রাখতে গেল তখন সে আসল নাম ঠিকানা বলল না, অথবা সে ভুয়া ঠিকানা প্রদান করলো, তাহলে সে ফৌজদারি কার্যবিধির 57-এর 1 ধারার বিধান লঙ্ঘন করেছে কিনা আপনারা বলেন। আমরা পড়ছি না এই ধারাটা, যে আমলের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার, পুলিশ অফিসারের সামনে যদি কেউ আমলের অযোগ্য অপরাধ করে, তাহলে এই যে সমাবেশটা হইলো এখানে তো পুলিশ উপস্থিত, এই উপস্থিত পুলিশের সামনেই কিন্তু এরা আমলের অযোগ্য অপরাধটা করেছে, পুলিশের নির্দেশ অমান্য করেছে। এই আমলের অযোগ্য অপরাধ যখন করছে তখন পুলিশ গেছে তাদের নাম লেখার জন্য, এরা নাম বলে না, এরা মিথ্যা নাম বলে, এরা ভুলভাল নাম বলে। তখন পুলিশ এদের আসল নাম ঠিকানা যাচাই করার জন্য 57-এর 1 ধারা অনুসারে গ্রেপ্তার করতে পারবে। তার মানে এরা কিন্তু অপরাধ করছে আমলের অযোগ্য, পুলিশ আইনের 32 ধারা মোতাবেক অভিযুক্ত হয়েছে।
এই 32 ধারা মোতাবেক অভিযুক্ত হইলেও কেবল নাম ঠিকানা না দেওয়ার কারণে অথবা ভুল নাম ঠিকানা দেওয়ার কারণে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এই হলো 141-এর খ বিধি। শুধু তাই না, আরও আছে, পুলিশ আইনের 32 ধারা অনুসারে কৃত অপরাধ যদি অন্য কোনো আইন অনুযায়ী আমলযোগ্য হয় তাহলেও গ্রেপ্তার করতে পারবে। তাহলে কি বোঝা গেল? পুলিশ আইনের 32 ধারার অপরাধটা আমলের অযোগ্য, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যত আইন প্রচলিত আছে সে যে কোনো আইনের যে কোনো ধারা অনুযায়ী যদি অপরাধটা আমলযোগ্য হয়ে যায় তাহলে আবার গ্রেপ্তার করতে পারবে। তাহলে 32 ধারা অনুসারে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে? আপনারা বিগত সালের প্রশ্ন দেখবেন যে পুলিশ 54 ধারা মোতাবেক কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ঠিক আছে। তো কিন্তু প্রশ্নটা আসছিল এইভাবে, 54 ধারা ব্যতীত পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এবার লেখেন আপনি। এবার 54 ধারায় কয়টা? 9টা কোটেশন আছে। এবার এই 9টা কোটেশনই আপনার বাদ। এবার আর কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে এবার আপনি খুঁজে খুঁজে লিখতে হবে। এবার যদি এই ধরনের প্রশ্ন আসে যে পুলিশ আইনের 32 ধারা অনুসারে পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তখন কিন্তু এই যে পুলিশ আইনের 32 ধারা অনুসারে গ্রেপ্তার করতে পারে, এটা হলো পিআরবি 141 বিধি। পিআরবি 141 বিধি। তো 141 বিধিতে আমরা পড়লাম যে সমাবেশ বা শোভাযাত্রায় যদি কেউ পুলিশের নির্দেশ অমান্য করে তাহলে পুলিশ তার নাম ঠিকানা নোট করার জন্য কি করবে? নাম ঠিকানা জানতে চাইবে। তখন সেই ব্যক্তি যদি নাম ঠিকানা প্রদান না করে অথবা ভুল নাম ঠিকানা প্রদান করে তাহলে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধানের 1 ধারা অনুসারে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 1। 2 হচ্ছে যদি সে সঠিক নাম ঠিকানা দিছে, এখন তো আর পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু এখানে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে কত ধারা? পিআরবি 64 ধারা। ফৌজদারি কার্যবিধি 64 ধারা মোতাবেক। তাহলে ম্যাজিস্ট্রেট যদি এখন পুলিশকে আদেশ দেয় যে গ্রেপ্তার করেন, তাহলে আবার সেটা আমলযোগ্য না আমলের অযোগ্য না কোনো অপরাধী করছে না সেটা দেখার বিষয় না, পুলিশ গ্রেপ্তার করবে। উপস্থিত ম্যাজিস্ট্রেট 64 ধারা মোতাবেক যদি নির্দেশ দেয় তাহলে পুলিশের নির্দেশ অনুসারে 32 ধারা অনুসারে অভিযুক্ত আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারবে। বোঝা গেল যে 32 ধারা অনুসারে কখন গ্রেপ্তার করতে পারবে? 1। নাম ঠিকানা জানতে চাইলে যদি নাম ঠিকানা না বলে অথবা মিথ্যা বা ভুল নাম ঠিকানা প্রদান করে তাহলে তাকে 57 ধারা অনুসারে গ্রেপ্তার করা যাবে। ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় মেজিস্ট্রেটের আদেশ অনুসারে তাকে আবার 32 ধারার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ফৌজদারি কার্যবিধানের 64 ধারা, পিআরবি 141 বিধি, দুইটাই আসবে। ফৌজদারি কার্যবিধানের 64 ধারা, পিআরবি 141 বিধি। আর পুলিশ আইনের 32 ধারার অপরাধটা যদি অন্য কোনো আইন অনুসারে আমলযোগ্য অপরাধ হয় তাহলেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, শুধু পিআরবি 141 বিধি, শুধু পিআরবি 141 বিধি। তাহলে এই 3টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, এই 3টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাহলে পুলিশ আইনের 32 ধারা রিলেটেড হলো পিআরবি 141 বিধি। এই দুইটা মিলায়া কি করবে? কোনো ব্যক্তি যদি 31 ধারার নির্দেশ অমান্য করে, পুলিশ আইনের 30-এর 1 ধারার বিধান লঙ্ঘন করে, পুলিশ আইনের 30-এর 3 ধারার লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে পিআরবি 141 বিধি। তাহলে পিআরবি কত বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া যাবে? পিআরবি কত? 141 বিধি। 141 কি? পুলিশ আইনের 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ। 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ হলো 141। এরপরের ধারাটা যাই, মোটামুটি সহজ আছে। 142। 142-এ বলা হচ্ছে জনসমাবেশ ও শোভাযাত্রা ছত্রভঙ্গ করার জন্য মৌখিক নির্দেশ। আচ্ছা, আমরা বেআইনি সমাবেশে পড়েছিলাম 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143 বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। আমরা দণ্ডবিধি থেকে এই ধারাগুলো পড়লাম, এগুলো আমরা পড়েছি। বেআইনি সমাবেশ কাকে বলে? 141। বেআইনি সমাবেশের সদস্য হওয়া 142, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি 143। এবার আমার কথা বোঝেন। 142 ধারাতে বলতেছে জনসমাবেশ ও শোভাযাত্রা ছত্রভঙ্গ করার জন্য মৌখিক নির্দেশ। এই জনসমাবেশ বা শোভাযাত্রা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আইনের কত ধারা অনুসারে নির্দেশ দিতে পারে? কে বলতে পারবেন দেখি, বলেন তো। পুলিশ আইনের কত ধারা অনুসারে? 30-এর ক 7, 30-এর ক এর 1।
30 শর্ট টাইপেন ক ক্লোজ 1, 30 শর্ট টাইপেন ক ক্লোজ 1 দ্বারা হলো পুলিশ আইনের, পুলিশ অ্যাক্ট, পুলিশ আইনের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে পুলিশ আইনের 30 শর্ট টাইপেন 1 ক্লোজ ক ধারা আর পিআরবি 142 বিধি একই কথা, কোনো পার্থক্য নাই, সেম কথা, সেম কথা। তাহলে এবার আমার কথা বোঝেন, যদি কেউ পুলিশ আইনের 30 শর্ট টাইপেন ক ক্লোজ 1 ধারার বিধান লঙ্ঘন করে সমাবেশ কন্টিনিউ করে, এটা কি আর বৈধ সমাবেশ থাকবে না বেআইনি সমাবেশ হবে? বলেন। বেআইনি সমাবেশ হবে। তাহলে যদি এটা বেআইনি সমাবেশ হয়ে যায়, তাহলে এই সমাবেশের সদস্য যারা, তারা কত ধারা মোতাবেক শাস্তি পাবে? দণ্ডবিধি 143 ধারা মোতাবেক শাস্তি পাবে, কারণ দণ্ডবিধির 143 ধারায় বলছে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। তার মানে যদি প্রশ্ন আসে কখন একটা বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়, এবার বেআইনি সমাবেশ কাকে বলে আসলো না, এবার প্রশ্ন ঘুরায় আসলো কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়। তখন কিন্তু উত্তরটা হবে এরকম, যখন কোনো সমাবেশ পুলিশ আইনের 30-এর 1 ধারা অনুসারে পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়, এবং 30-এর 3 ধারা অনুসারে লাইসেন্স সহ পরিচালিত হয়, এবং আর কি সকল নিয়মকানুন মেনে শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনা করে, তখন ইহা একটা বৈধ সমাবেশ বলে বিবেচিত হবে। কিন্তু যখন উক্ত সমাবেশ মানে উক্ত বৈধ সমাবেশটা পুলিশ সুপারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে এবং পুলিশ আইনের 30 শর্ট টাইপেন ক ক্লোজ 1 ধারার বিধান লঙ্ঘন করে, তখন ইহা বৈধ সমাবেশ থেকে অবৈধ সমাবেশে পরিণত হবে। তো এটা হচ্ছে ওই প্রশ্নের উত্তরটা গেল। ভিতরে তো আমরা সব ধারা মানে সব রেফারেন্স দিয়েই উত্তর দিলাম। কিন্তু এখন আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, যে যখন পুলিশে নির্দেশ দিবে যে আপনারা এই সমাবেশটা ছত্রভঙ্গ করেন, এটা কিন্তু বেআইনি সমাবেশ না, এটা বৈধ সমাবেশ। পুলিশ বলতেছে যে আপনারা এই শোভাযাত্রা, এই জনসমাবেশ ছত্রভঙ্গ করেন, কারণ আপনাদের এই সমাবেশ জনসাধারণের বিরক্তি, অসুবিধা বা বিপদ করবে, এই জন্য আপনারা এটা ছত্রভঙ্গ করেন। কিন্তু এরা ছত্রভঙ্গ করলো না। তার মানে এই যে পুলিশ আদেশ দিল, এটা হলো কত? পুলিশ আইনের 30 শর্ট টাইপেন ক ক্লোজ 1 ধারা আর পিআরবি হলো 142 বিধি। এতটুকু বুঝছেন কিনা বলেন? এই যে পুলিশ নির্দেশ দিল যে আপনারা সমাবেশটা ছত্রভঙ্গ করেন, এই পুলিশের নির্দেশটা হলো পিআরবি 142 বিধি, পুলিশ আইনের 30 শর্ট টাইপেন ক ক্লোজ 1 ধারা। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে পুলিশের মৌখিক নির্দেশ। এখন তারা কি করলো? সমাবেশ ছত্রভঙ্গ করলো না, কন্টিনিউ করলো, তখন কিন্তু সেটা বেআইনি সমাবেশ হয়ে গেল। যখন সুন্দর করে 30 শর্ট টাইপেন ক ধারার নিচে লেখা আছে যে যদি কেউ এই নির্দেশ লঙ্ঘন করে তবে এটা বেআইনি সমাবেশ বলে বিবেচিত হবে। যখন এটা বেআইনি সমাবেশ বিবেচিত হইল, তখন এই সমাবেশের যারা সদস্য, তারা কত ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা কত ধারা মোতাবেক অপরাধী হবে বলেন? পেনাল কোড অনুযায়ী এবার অপরাধী হবে, পেনাল কোড অনুযায়ী, কারণ তারা তো বেআইনি সমাবেশের সদস্য। এবার একবার পুলিশ আইনে যাচ্ছি, একবার 143 গুড, একবার কিন্তু পুলিশ আইনে যাচ্ছি, একবার পিআরবিতে আসতেছি, একবার যাচ্ছি হচ্ছে পেনাল কোডে, একবার যাব ফৌজদারি কার্যবিধিতে। আজকে কিন্তু আমরা এই চারটা আইন কোন সময় কোন ধারাটা আসবে সেটা বোঝাবো। আমি আপনাদের একদিন বলেছিলাম যে আপনারা ধারা টানতে পারেন না, কিভাবে টানবেন সেটা আমি শিখাবো। আজকের ক্লাসটা মনোযোগ দেন, এই বেআইনি সমাবেশ থেকে প্রশ্ন আসলে আর মিস হবে না। আপনি ধারা টানতে পারবেন, আপনি ধারা টানতে পারবেন, মাস্ট বি। তাহলে আমি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ধারণাটা ক্লিয়ার করে দিই। যখন 30 শর্ট টাইপেন ক ধারা মোতাবেক নির্দেশ দিল আপনারা ছত্রভঙ্গ হন, তারা হইল না, তখন এটা বেআইনি সমাবেশে পরিণত হইল। আর এটা বেআইনি সমাবেশে পরিণত হওয়ার কারণে এটার মধ্যে যারা সদস্য আছে এদের বিরুদ্ধে মামলা হবে 143 ধারা, পেনাল কোড দণ্ডবিধি আইনের 143 ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা হবে। এবার তারা তো ছত্রভঙ্গ হইল না, তারা দেখা যাচ্ছে এটা কন্টিনিউ করতেছে বা আর একটু বিশৃঙ্খলা তৈরি করতেছে। বিশৃঙ্খলা তৈরি করুক বা না করুক, এরা কি করতেছে? এই সমাবেশ কন্টিনিউ করতেছে, বেআইনি সমাবেশ হওয়ার পরেও তারা আরও কন্টিনিউ করতেছে এটা। তো এটা যখন আরও কন্টিনিউ করতেছে, তখন
পুলিশের ওই যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা একজন ইন্সপেক্টর অথবা সার্কেল অফিসার, তদুর্ধ্ব যে কোনো অফিসার অথবা ম্যাজিস্ট্রেট, ওই যে আমরা এখন চলে যাচ্ছি ফৌজদারি কার্যবিধির 127-এ চলে যাচ্ছি। এটা তো বেআইনি সমাবেশ হয়েই গেছে। এখন বেআইনি সমাবেশকে আবার হয়তো ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানে ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট, এরা কি করবে, এই বেআইনি সমাবেশের সদস্যদেরকে বলবে যে আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আপনারা যদি ছত্রভঙ্গ না হন আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব, আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আপনাদের এই সমাবেশের কারণে জনসাধারণের অসুবিধা, বিরক্তি বা বিপদ সৃষ্টি হচ্ছে এবং এই কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং আপনাদের এটা বেআইনি সমাবেশে পরিণত হয়েছে, আপনারা এই সমাবেশ আর কন্টিনিউ করবেন না, আপনারা ছত্রভঙ্গ হয়ে যান। এরা এর পরেও ছত্রভঙ্গ করলো না। এবার তাদের এটা কিন্তু 127 ধারার প্রথম যে আদেশ দিল সেটা ছিল 30 ক ধারার পুলিশ আইনের। এখন যে আদেশ দিছে এটা কিন্তু পরের আদেশ, দ্বিতীয়বার। এটা হলো ফৌজদারি কার্যবিধানের 127 ধারা, এটা হলো ফৌজদারি কার্যবিধানের 127 ধারা। এখন এই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিছে, তারপরও ছত্রভঙ্গ হইল না। এখন তাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায় বলেন? তাদের বিরুদ্ধে কত ধারায় মামলা হবে? 145-এ কি বলা হয়েছে? 145 হবে। আপনি তো ঠিকই ছিলেন, আবার লড়া যান কেন? পরীক্ষার হলে লড়া যাবে না। 145-এ বলছে যে কোনো বেআইনি সমাবেশের সদস্যদেরকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি এরা ছত্রভঙ্গ না হয় তাহলে তাদের শাস্তি হবে 145। এটা তো বেআইনি সমাবেশ করা। হ্যাঁ, তাহলে এখানে তো আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারতেছি কিনা দেখেন, আমি এইভাবেই টানতে হবে। এখানে তো এই যে যারা ধারাগুলো মুখস্থ আছে এদের ক্ষেত্রে বুঝতে সহজ, এজন্য ওই যে একজন কিন্তু বের হয়ে চলে গেছে, মানে সে বুঝতেছে না। এই ধারাগুলো ভাই মুখস্থ রাখতে হবে, তাহলে টানাটা আমি শিখাই দিতে পারবো। আমি তো আপনাকে সব শিখাই দিতে পারবো না। তাহলে এইটা ছিল বেআইনি সমাবেশের সদস্য ছিল এরা অলরেডি বেআইনি সমাবেশের সদস্য, অলরেডি বেআইনি সমাবেশ ছিল এটা। এই বেআইনি সমাবেশে বলতেছে যে আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, কিন্তু এরা ছত্রভঙ্গ হইল না, এরা এখানেই অবস্থান করতেছে। পেনাল কোডের 145 ধারাটা পড়ে দেখেন যে বেআইনি সমাবেশের সদস্যদেরকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি এরা অবস্থান করে বা সমাবেশ কন্টিনিউ করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে 145 ধারা। তাহলে যখন একটা সমাবেশ ছিল ওই সমাবেশ থেকে এরা ছত্রভঙ্গ হয় নাই, এদের মামলা হইল 143 ধারা। আর যখন এটা বেআইনি সমাবেশ হওয়ার পরে যখন এদেরকে আদেশ দেওয়া হলো যে আপনারা ছত্রভঙ্গ হন, এরা ছত্রভঙ্গ হইল না, তার মানে এদের বিরুদ্ধে মামলা হবে 145 ধারা। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এটা পড়লাম। পেনাল কোডের 143 ধারায় মামলা হবে কিন্তু পেনাল কোডে, ঠিক আছে? পেনাল কোড হচ্ছে আমলযোগ্য অপরাধের জন্য মামলা, এটা আমলযোগ্য অপরাধ হয়ে গেছে, 143-এ মামলা হবে। এখন আমরা সামনে বাড়ি। এবার বেআইনি সমাবেশকে আদেশ দিল যে আপনারা ছত্রভঙ্গ হন, কিন্তু এরা ছত্রভঙ্গ হইল না। এবার কি বলবে যে আমরা কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হব। এটা বলার পরেও কি করলো না, ছত্রভঙ্গ হইল না। এবার পুলিশ বল প্রয়োগ করবে। এবার বল প্রয়োগ করবে কত ধারা মোতাবেক? ফৌজদারি কার্যবিধানের 128 ধারা মোতাবেক। এবার বল প্রয়োগ করবে ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা মোতাবেক। ঠিক ফৌজদারি কার্যবিধি আইনের 128 আর পিআরবি 143 সেম কথা। পিআরবি 143 বলছে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে, আর 128 ধারাতে বলছে 127 ধারার নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে 128 ধারা মোতাবেক বেসামরিক শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। তার মানে পিআরবি 143 আর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 128 সেম কথা। তার মানে পিআরবি 143 আর ফৌজদারি কার্যবিধি আইনের 128 সেম কথা। তাহলে কোন কোন ধারার মিল পাইলাম আমরা মিল পাইলাম হলো পিআরবি 142 মিলে হলো ফৌজদারি কার্যবিধি আইনের 127। যে লঙ্ঘন করলো তার মামলা হবে 145। আর তাহলে যে খুরশেদ আপা আসছে, আবার একটু রিপিট করি এই জায়গাটা আবার একটু রিপিট করি। তাহলে বলছিলাম যে এই যে পুলিশে বা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিল আপনারা যদি ছত্রভঙ্গ না হন তাহলে আমরা বল প্রয়োগ করব, এরপরও ছত্রভঙ্গ হইল না। এইবার কিন্তু বল প্রয়োগ করবে। তাহলে বল প্রয়োগ করবে কত ধারায়?
128 ফৌজদারি কার্যবিধানের 128 ফৌজদারি কার্যবিধানের 128-এর যে কথা পিআরবি 143-এর সেম কথা, যে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে যদি পরিস্থিতিটা এমন হয় যে ইহা ছত্রভঙ্গ হওয়ার সম্ভাবনা নাই, অথবা উক্ত সমাবেশটা ছত্রভঙ্গ না হওয়ার জন্য তারা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ, কেবল তখন বল প্রয়োগ করে এটাকে ছত্রভঙ্গ করা যাবে। তো পুলিশ যখন বল প্রয়োগ করবে তখন কত ধারা আসবে? পিআরবি 143 আসবে, আর ফৌজদারি কার্যবিধানের 128 আসবে। দেখেন আমরা কিন্তু আজকে প্রত্যেকটা আইন থেকে ধারা টানতেছি, পুলিশ আইন থেকে টানতেছি, পেনাল কোড থেকে টানতেছি, ফৌজদারি কার্যবিধি থেকে টানতেছি, পিআরবি থেকে টানতেছি। তার মানে একই টপিকের উপর 4টা আইন থেকে ধারা টানতেছি আমরা। এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে আপনাকে পড়তে হবে। তাহলে 143 গেল যে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। এখন আমি সুন্দর করে কোন কথার পরে কোন কথাটা আসবে আর ওই কথার সাথে কোন কোন ধারা আসবে এভাবে আপনাদের সাজায়ে দিই, এভাবে আপনাদেরকে সাজায়ে দিই। তাহলে আমরা প্রথমে পড়লাম, যখন একটা সমাবেশ কি হবে, বৈধভাবে তারা সমাবেশ করবে অথবা শোভাযাত্রা করবে, তখন কি করবে, পুলিশ অফিসার তাদেরকে নির্দেশ দিবে যে আপনারা এটা করবেন ওইটা করবেন না। তখন তারা হচ্ছে বৈধ সমাবেশ, সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু যখন তারা এই নির্দেশটা লঙ্ঘন করবে তখন তাদের নাম ঠিকানা টুকে রাখার জন্য পুলিশ যাবে। তো নাম ঠিকানা বলতেছে না বা ভুল নাম ঠিকানা বলতেছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। কত দ্বারা? পিআরবি 141 ফৌজদারি কার্যবিধানের 57-এর 1 দ্বারা। ওই যে নাম ঠিকানা না বলার কারণে গ্রেপ্তার, আমলের অযোগ্য অপরাধীকে, একটা গেল। এই পুলিশ আইনের 32 ধারা অনুসারে যে আমলের অযোগ্য অপরাধটা, সেই অপরাধটা যদি অন্য কোনো আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধ হয় তাহলে গ্রেপ্তার করতে পারবে, পিআরবি 141 বিধি। আচ্ছা, লাস্ট হলো কি, উক্ত সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত ম্যাজিস্ট্রেট যদি গ্রেপ্তারের নির্দেশ দেন তাহলে ফৌজদারি কার্যবিধানের 64 ধারা মোতাবেক পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। সবগুলোর এই 3টা কোটেশনের দ্বারাই হলো পিআরবি 141। তার মানে পিআরবি 141টা কার কার সাথে যায়? পিআরবি 141 যাই হলো ফৌজদারি কার্যবিধানের 57-এর 1, যাই হলো ফৌজদারি কার্যবিধানের 64, এই দুইটার সাথে যায়। আর আরেকটা তো হলো বুঙ্গা, আরেকটা বুঙ্গা মানে ফাও বলতে হবে যে এই 32 ধারাটা যদি অন্য কোনো আইন অনুযায়ী আমলযোগ্য হয় তাহলে গ্রেপ্তার করা যাবে। এটা হলো ফাও, এটার ধারা নাই, ধারা আছে ওই পিআরবি 141 বিধি এটা। তাহলে এইগুলো 141 ধারা, 141 ধারার সাথে কার কার মিল? 141-এ বলতেছে গ্রেপ্তার করা যাবে যদি 57-এর 1 আর 64 ধারার অধীনের সাথে যদি মিলে তাহলে গ্রেপ্তার করা যাবে। এ হলো 141। এবার যাই 142-এ যাই। আবার 141-এ আরও কিছু কথা আছে যেটা হলো 144-এর সাথে রিলেটেড। 144-এর সাথে এই কথা, আমি যে কথাগুলো বলছি এটা আবার 144-এর সাথে যায়। 144-এ বলতেছে অভিযুক্তকরণ, মানে কাকে কাকে অভিযুক্ত করা যাবে এটা বলতেছে 144। আচ্ছা, 144টা যখন পড়াবো আবার সেম কথা বলবো, সমস্যা নাই। তাহলে আমি এখন একটু লাইন বাই লাইন আপনাদের বোঝাই দিই। যখন একটা বৈধ সমাবেশ ছিল এবং পুলিশের নির্দেশ দিল যে আপনারা এটা করেন ওইটা করেন না, পুলিশের নির্দেশ অমান্য করলো, তখন এরা কী করলো? 32 ধারা অনুসারে কি হয়ে গেল? অভিযুক্ত হয়ে গেল। তো যেহেতু নির্দেশ অমান্য করছে, তাই এবার পুলিশ কি করবে, বা পুলিশ যদি ওই নির্দেশটা দেওয়ার সময় না পায়, দেখবেন পুলিশ বারবার বলে এটা করেন, তারপর শুনে না, আবার বলে শুনে না, আবার বলে শুনে না। তো এই ধরনের যদি পরিস্থিতিটা বলার মতো হয় তাহলে তো বলবে, আর যদি পরিস্থিতি বলার মতো না হয় তাহলে প্রথম নির্দেশ বাদেই 30 ক ধারা মোতাবেক, পুলিশ আইনের 30 ক ধারা মোতাবেক নির্দেশ দিয়ে দিতে পারবে। যদি ওই সময়ও না থাকে, 30 ক ধারা অনুসারে যে নির্দেশ দিবে এই সময়টাও নাই, তাহলে সরাসরি ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা নির্দেশ দিয়ে দিবে, আগেরগুলো বাদ। এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি বলেন আমি কেমনে বুঝবো যে কোন ধারা মোতাবেক এখন নির্দেশ দিতে হবে, ভাই এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আপনি যতটুকু বোঝেন ততটুকু লিখে দিবেন, ঠিক আছে? এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তাহলে এবার বোঝা গেল কি, 30-এর 1 দ্বারা যদি কেউ নির্দেশ অমান্য করে, এর আগ পর্যন্ত কিন্তু নির্দেশ অমান্য করছে কিন্তু গ্রেপ্তার করা যাবে না। যদি ওই আগে যে 3টা বললাম ওই 3টার মধ্যে যদি পড়ে তাহলে গ্রেপ্তার করা যাবে, আর এই 3টার মধ্যে না পড়লে গ্রেপ্তার করা যাবে না। তারা দেখা গেল যে মানতেছে না, ওই সেম কাজ করে যাচ্ছে। এইবার আপনি কি করবেন? পুলিশ আইনের 30 ক ক্লোজ 1 ধারা মোতাবেক আবার নির্দেশ দিবেন যে আপনারা ছত্রভঙ্গ হন, নাইলে কিন্তু আপনাদের এই সমাবেশটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। তখন এরা কি করলো? ছত্রভঙ্গ হইল না,
এতটুকু পর্যন্ত আপনার মামলা হবে 143 ধারা। এই এতটুকু পর্যন্ত আর কোনো ঘটনা ঘটে নাই, এখানে তারা ছত্রভঙ্গ হইল না, এখানেই থেকে গেল, শান্তিপূর্ণভাবেই থেকে গেল, বা আর বাড়াবাড়ি করলো না, কিন্তু চাইলে মামলা দিতে পারবেন 143 ধারা। মানে আপনি তো হচ্ছে পরীক্ষার মধ্যে লিখবেন, আপনার ঘটনাটা যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে, এরপরে আর সামনে না যায়, তাহলে আপনি 143 ধারায় মামলা দিবেন, শেষ। কিন্তু ঘটনা যদি আরও সামনে নেয়, এবার দেখা গেল এই নির্দেশ দেওয়ার পরেও তারা ছত্রভঙ্গ হইল না, তখন কি করবে, তাদেরকে ফৌজদারি কার্যবিধানের 127 ধারা মোতাবেক এবার নির্দেশ দিবে যে আপনাদের এটা বেআইনি সমাবেশ হয়ে গেছে, এবার আপনারা ছত্রভঙ্গ হন, যদি ছত্রভঙ্গ না হন তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হব। এই যে নির্দেশ দিল, এইটা হলো ফৌজদারি কার্যবিধানের 127 PRB 142 বিধি। এবার এরপরও ছত্রভঙ্গ হইল না, তারা আরও উশৃঙ্খল হইল এবং তারা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হইল যে ছত্রভঙ্গ হবে না, এরা আরও দ্বিগুণ উৎসাহে এই বেআইনি সমাবেশ পরিচালনা করে যাচ্ছে, অথবা তারা এমনভাবে এটা পরিচালনা করতেছে যে এটা ছত্রভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বোঝাই যাচ্ছে। তখন কি করবে, তখন পুলিশ বল প্রয়োগ করবে। যদি ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে, ম্যাজিস্ট্রেট যদি না থাকে তাহলে পুলিশ নিজ ক্ষমতায় বল প্রয়োগ করবে। এই যে পুলিশ বল প্রয়োগ করবে, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 128 ধারা PRB 143 বিধি, PRB 143 বিধি। তার মানে কোন ধারার সাথে কোন ধারার মিল এবার তো বুঝছেন। আর ওই যে একটা ধারা গ্যাপ পড়ে গেল, এটা হচ্ছে ওই যে 30 টাইপের ক, যেটা ওইটার সাথে যাবে হলো PRB 142। ওইটার 142টা আপনি ফৌজদারির সাথেও দিতে পারেন, পুলিশ আইনের সাথেও দিতে পারেন, মানে মৌখিক নির্দেশ দিবে ছত্রভঙ্গ করার জন্য। 142টা ওই দুইটার সাথেই দিতে পারেন, বাট 30 টাইপের ক ধারার নির্দেশটা কিন্তু আলাদা, আর 127 ধারার নির্দেশটা আলাদা। পুলিশ আইনের 30 টাইপের ক এটা হচ্ছে একটা নির্দেশ, আর ফৌজদারি কার্যবিধির 127 হচ্ছে আর একটা নির্দেশ, দুইটা ভিন্ন ভিন্ন নির্দেশ, এক না। কিন্তু PRB 142টা ওই দুইটার সাথেই দিতে পারবেন, এটার সাথেও দিতে পারবেন, ওইটার সাথেও দিতে পারবেন। এই হলো ধারার মিল। এবার যাই 143 পর্যন্ত আমাদের শেষ, এবার যাই আমরা 144 ধারা অভিযুক্তকরণ। এবারে এই সমাবেশের কারণে আপনি কারে কারে মামলাতে জড়াইবেন, কাকে কাকে মামলার ভিতরে ঢুকাইবেন, এবার এই বিষয়ে পড়ব আমরা 144 বিধিতে। এই বেটা তত্তরি, এখানে কি, যাও এখান থেকে যাও, যাও, এখানে কিছু নাই, খাবার দাবার কিছু নাই এখানে, যাও 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 যাও। আচ্ছা, এবার আমরা যাই 144 বিধি অভিযুক্তকরণ। বলা হচ্ছে 1861 সালে প্রণীত পুলিশ আইনের 32 ধারার অধীনে নিম্নলিখিত ব্যক্তিদের অভিযুক্ত করা যেতে পারে। তার মানে বেআইনি সমাবেশের কোন কোন ব্যক্তিকে আপনি অভিযুক্ত করতে পারেন, এই ধরনের প্রশ্ন যদি আসে, সৃজনশীল প্রশ্ন কিন্তু এই ধরনেরই হয়ে থাকে। বেআইনি সমাবেশের কোন কোন ব্যক্তিকে, বেআইনি সমাবেশের কোন কোন সদস্যকে আপনি অভিযুক্ত করতে পারেন, তখন কিন্তু আপনাকে 144 ধারা দিয়ে 5টা কোটেশন দিতে হবে। এই যে 5টা কোটেশনই কিন্তু একটা প্রশ্ন হয়ে যায়। এই 5টা কোটেশন আমি বলে দিচ্ছি। পুলিশ আইনের 30 ক্লোজ 3 ধারার বিধান লঙ্ঘন করে কেউ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তারে কি দেওয়া যাবে, ওই যে প্যানেল কোডের 143 ধারা মোতাবেক তারে মামলা দেওয়া যাবে। তার মানে পুলিশ আইনের 30 টাইপের 3 ধারার বিধান লঙ্ঘন করলে তাকে অভিযুক্ত করা যাবে। এটা হচ্ছে অভিযুক্ত করা যাবে পুলিশ আইনের 32 ধারা মোতাবেক। আমি ভুল বলেছি, সরি। ওই 32 বা 30 টাইপের ক ধারার বিধান লঙ্ঘন করলে হবে 143। তাহলে আবার একটু বলি, যদি কেউ ওই যে 30-3 পুলিশ আইনের 30-3 ধারাটা কি মনে আছে, 30-3 ধারাতে লাইসেন্স দিবে যে এই শর্তে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন, কিন্তু এই লাইসেন্সের যে শর্ত, সেই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে যারা লঙ্ঘন করলো তারা পুলিশ আইনের 32 ধারা মোতাবেক অভিযুক্ত হবে। যেহেতু প্রশ্ন আসছে আপনি কারে কারে অভিযুক্ত করবেন, তাহলে আমলের অযোগ্য হইলেও তো সেটা একটা অপরাধ, এর জন্য তো অভিযুক্ত করা যায়। আদালতে তাকে নিয়ে কৈফিয়ত তলব করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, আপনি কেন এই ধরনের অপরাধ করলেন। এই জন্য অভিযুক্ত করা যাবে, কিন্তু গ্রেপ্তার করা যাবে না। তাহলে গ্রেপ্তার করা এক কথা, আর অভিযুক্ত করা আরেক কথা। তাহলে 30-3 ধারার বিধান লঙ্ঘন করলে অভিযুক্ত করা যাবে, এই হলো একটা কোটেশন। 2 নম্বর কোটেশন, এই আইনের 30-1 ধারা অনুসারে প্রদত্ত আদেশ লঙ্ঘন করলে, তার মানে 30-1 ধারা অনুসারে কিন্তু পুলিশ সুপার অথবা সার্কেল অফিসার নির্দেশ দিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে সমাবেশটা, যে আপনারা এইদিকে যাইতে পারবেন, ওইদিকে যাইতে পারবেন না, আপনারা বিকাল 3টা থেকে 5টার মধ্যে সমাবেশ করবেন, এরপরে অথবা এর আগে করতে পারবেন না, এই ধরনের নিয়ন্ত্রণ করতে পারে।
এই ধরনের নিয়ন্ত্রণের নির্দেশ যদি লঙ্ঘন করে তাহলেও তাকে মানে অভিযুক্ত করা যাবে। এই অভিযুক্তটাও হবে 32 ধারা অনুসারে পুলিশ আইনের। 3 নম্বর কোটেশন, এই আইনের 31 ধারার অধীনে কোনো পুলিশ অফিসারের নির্দেশ লঙ্ঘন করলে, এবার উপস্থিত পুলিশ অফিসার বলতেছে যে আপনারা আর সামনে যায়েন না, এখান থেকে ঘুরে যান, তো তারা দেখা গেল আরও সামনে যাচ্ছে, মানে নির্দেশ লঙ্ঘন করলো, এটাও 32 ধারা অনুসারে অপরাধ। তার মানে প্রথম তিনটাই পাইলাম পুলিশ আইনের 32 ধারা অনুসারে অভিযুক্ত হবে। এই পুলিশ আইনের 32 ধারা অনুসারে অভিযুক্ত যে হবে, এই অভিযুক্তের কথাটা বলা হচ্ছে পিআরবি 144 বিধিতে। তার মানে পুলিশ আইনের 32 ধারা পিআরবি 144 বিধি, পুলিশ আইনের 32 ধারা পিআরবি 144 বিধি। আচ্ছা, তাহলে কোন কোন ক্ষেত্রে? 30-এর 3 ধারা অনুসারে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে, 30-এর 1 ধারা অনুসারে নির্দেশ অমান্য করলে, 31 ধারা অনুসারে উপস্থিত পুলিশ অফিসারের নির্দেশ লঙ্ঘন করলে, এই গেল 3টা। এবার 4 নম্বরে যাই, কোনো লাইসেন্সপ্রাপ্ত সমাবেশ বা শোভাযাত্রা পুলিশ আইনের 30 ক ক্লোজ 1 ধারার বিধান লঙ্ঘন করলে। এবার আসেন আপনি ওই যে কথাটা বলছিলাম, 30 ক ক্লোজ 1 ধারার বিধান লঙ্ঘন করে বেআইনি সমাবেশে পরিণত হলে দণ্ডবিধি 143 ধারার অধীনে অভিযুক্ত করা যাবে। একদম সোজা কথা। তাহলে আবার বলি, কোনো লাইসেন্সপ্রাপ্ত সমাবেশ বা শোভাযাত্রা অথবা কোনো বৈধ সমাবেশ পুলিশ আইনের 30 ক ক্লোজ 1 ধারার বিধান লঙ্ঘন করে বেআইনি সমাবেশে পরিণত হলে দণ্ডবিধি 143 ধারার অধীনে অভিযুক্ত করা যাবে। দণ্ডবিধি 143 ধারার অধীনে কি করা যাবে? এটাকে অভিযুক্ত করা যাবে। এই হলো কি 4 নম্বর কোটেশন। এবার 5 নম্বরে যাই, কোনো বেআইনি সমাবেশ, আগে কিন্তু বলছিলাম কি বৈধ সমাবেশ ওই 30 ক ধারার বিধান লঙ্ঘন করে যদি বেআইনি সমাবেশে পরিণত হয়, এই কাহিনী কিন্তু বলে গেছি 4 নম্বর কোটেশনে। এরপরের কোটেশন হলো 5 নম্বর কোটেশন। এবার হলো এটা বেআইনি সমাবেশ হয়ে গেছে। এবার 5 নম্বর কোটেশনে বলা হবে, কোনো বেআইনি সমাবেশ ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারার অধীনে ছত্রভঙ্গ হওয়ার জন্য, আবার বলি এবার কিন্তু বেআইনি সমাবেশ 5 নম্বর কোটেশনে, কোনো বেআইনি সমাবেশ ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারার অধীনে ছত্রভঙ্গ হওয়ার জন্য যথাযথ আদেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 145 ধারার অধীনে অভিযুক্ত করা যাবে। অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে দণ্ডবিধি 145 ধারার অধীনে অভিযুক্ত করা যাবে। এই হলো 5টা কোটেশন। তাহলে এই সমাবেশ বা বেআইনি সমাবেশের অংশগ্রহণকারীদেরকে কখন কখন অভিযুক্ত করা যাবে পিআরবি 144 বিধি। কোন কোন ক্ষেত্রে? 30-এর 1, 30-এর 3, 30-31 ধারা, 30 ক ক্লোজ 1 ধারা, তারপরে হলো ফৌজদারি কার্যবিধানের 127 ধারা। এই ধারার নির্দেশগুলো যদি কেউ অমান্য করে তাহলে তাকে কি করা যাবে? তাকে অভিযুক্ত করা যাবে। পিআরবি 144 বিধি। এবার পিআরবি 145 বিধি, সশস্ত্র পুলিশ দল নিয়োগ। আচ্ছা, আমাদের বেআইনি সমাবেশের কাহিনী কিন্তু শেষ, আমাদের বেআইনি সমাবেশের কাহিনী শেষ। এবার আমরা নতুন বিষয়ে যাব। এবার বেআইনি সমাবেশ থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, আগামীকালকে আপনাদের জন্য বেআইনি সমাবেশ থেকে রচনামূলক পরীক্ষা নিব এবং এমসিকিউ পরীক্ষা নিব। ইনশাল্লাহ 100% পরীক্ষা নিব, মিস নাই। তাহলে আগামীকালকে এমসিকিউ পরীক্ষা নিব, রচনামূলক 2টা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিব। কি কি পড়বেন? পুলিশ আইন থেকে 30 ধারা। এই সমাবেশের উপর এই যে আলোচনা হলো 141, 42, 43, 44, এর উপরে আপনি একটা যদি নোট দিতেন কোশ্চেনগুলো আপনার মতো করে। ও নোট মানে হ্যান্ড নোট যেটা? জি স্যার। আচ্ছা দিব, তাহলে দিব। তাহলে পড়া হচ্ছে 134 দিয়ে দিব, সমস্যা নাই।